কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ দ্বিতীয় ম্যাচে যে 49 রানের ইনিংস খেলেছেন, সেই ইনিংস খেলে তিনি আসলে একরকম বিশ্বকাপের স্কোয়াডে নিজের জায়গাটা পাকা পোক্ত করে ফেলেছেন। প্রথম আই থট হি ওয়াজ এক্সেলেন্ট বিকজ আমি ওনার সাথে ছোট একটা পার্টনারশিপে ছিলাম। আই থট হিজ ইন্টেন্ট লুকড রিয়েলি গুড। ডিয়ার কোচ, এরপরেও কি রিয়াদ আসলেই চলে না? এরপরেও কি বিশ্বকাপ দল নিয়ে আপনার পরীক্ষা নিরীক্ষা যেভাবে একজন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদের বিশ্বকাপ দলে চান্স পাওয়ার পথটি অনেক সহজ হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় ওডিআইয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন তিনি এবং সেই সাথে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তামিম ইকবাল খান। দর্শক বন্ধুরা, 6 থেকে 7 মাস পর দলে ফিরে এমন পারফরমেন্সে মুগ্ধ করেছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। তা দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবং মাহমুদুল্লাহ রিয়াদের বিশ্বকাপ দলে চান্স পাওয়াকে কেন্দ্র করে অনেক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ? এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক ফাহিম রহমান এবং রিয়াসত আজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন এবং তারা দেখিয়ে দিয়েছেন এবার আর মাহমুদুল্লাহ রিয়াদকে দল থেকে বাদ দেওয়ার কোনো চান্স নেই। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই কিভাবে শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে সরাসরি যেতে চাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। একটা রানের অপেক্ষায় ছিল হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। একটা রানের অপেক্ষায় ছিল বাংলাদেশ। একটা রান দরকার ছিল মাহমুদুল্লাহ রিয়াদের তার ওয়ানডে ক্যারিয়ারের 28তম আন্তর্জাতিক 50টা করতে, এবং একটা রান তার প্রয়োজন ছিল ওয়ানডেতে 5000 রান পূর্ণ করতে। ঠিক সেরকম সময় তিনি আসলে একটা লুজ ডেলিভারিতে আউট হয়ে গেলেন। হয়তো চাপটা ওই মুহূর্তে নিতে পারেননি, সে কারণেই তিনি আউট হয়ে গেছেন এবং সেই সাথে বাংলাদেশের ম্যাচ জেতার যে সম্ভাবনা সেটাও কিন্তু শেষ হয়ে যায়। এবং এই ম্যাচে প্রাপ্তি বলতে আসলে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং এবং একই সাথে তামিম ইকবালের ব্যাটিং। এবছর বাংলাদেশ এখন পর্যন্ত 19টা ম্যাচ খেলে 9টাতেই অল আউট হলো। ব্যাটিংয়ের যে দুর্দশা সেটা কিন্তু চলমান রয়েছে, সেখান থেকে বাংলাদেশ কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না। এবং সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদের দলে প্রয়োজনীয়তা সেটা কিন্তু দিনকে দিন আসলে প্রকট হয়ে উঠেছে। আমি জানি না নির্বাচকরা আসলে ঠিক কোন ভাবনা থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে এই সিরিজে দলভুক্ত করেছিল। একটা হতে পারে যে তাকে এক রকমের ফেয়ারওয়েল জানানো, অর্থাৎ তিনি যেন মাঠ থেকে বিদায় নিতে পারেন, কারণ এই সিরিজে তিনি রান করতে না পারলে নিশ্চিতভাবেই তার ওয়ানডে ক্যারিয়ার আসলে শেষ হয়ে যেত। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ দ্বিতীয় ম্যাচে যে 49 রানের ইনিংস খেলেছেন, সেই ইনিংস খেলে তিনি আসলে একরকম বিশ্বকাপের স্কোয়াডে নিজের জায়গাটা পাকা পোক্ত করে ফেলেছেন। প্রথম ওয়ানডে ম্যাচে তিনি বোলিং করেছিলেন, খুব খারাপ বোলিং তিনি করেননি, খুব ভালো বোলিংও যে করেছেন ব্যাপারটা তা না, কিন্তু বোলিংটা মোটামুটি করেছেন। এই ম্যাচে তার যে 49 রান সেটা খুবই মিনিংফুল, যেখানে 4টা 4 এবং একটা 6 আসলে রয়েছে, এবং দলের খুবই ক্রাইসিস মোমেন্টে তিনি ব্যাট করতে গিয়ে তামিম ইকবালের সাথে কিছুক্ষণ ব্যাট করেছেন, শেখ মাহাদির সাথে ব্যাট করেছেন, কেউই আসলে সাপোর্ট দিতে না পারার কারণে বাংলাদেশ ম্যাচ থেকে আসলে ছিটকে যায়। তো সেই ক্ষেত্রে আসলে যেহেতু বারবার বাংলাদেশ ব্যাটিংয়ে কলাপস করছে, সেই ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদের প্রয়োজনীয়তা একেবারে স্পষ্ট। দুটো দিক দেখাচ্ছিল যে তার আসলে ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে রয়েছে, সেটা যথেষ্ট রকম ভালো আছে বলেই মনে হচ্ছে যতটা সময় তিনি ক্রিজে আসলে ছিলেন, এবং প্রথম ওয়ানডে ম্যাচে তিনি আসলে বোলিং করেছেন, তার মানে বোলিংয়ে তার কন্ট্রিবিউট করা সম্ভব, এবং একই সাথে ব্যাটিংয়ে এখনও তার আসলে অবদান রাখার সুযোগ কিন্তু রয়েছে। সেই বিবেচনাতে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের যে 15 সদস্যের স্কোয়াড, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন। এখনো একটা ম্যাচ বাকি আছে, কিন্তু এই ইনিংসে তিনি আসলে দেখিয়েছেন যে তার পক্ষে সম্ভব, সেটা তিনি দেখিয়েছেন, এবং আমার মনে হয় যে এখন তাকে বিবেচনা করা হবে। তামিম ইকবাল তিনি রান করেছেন, কিন্তু যেটা বললাম যে উত্তর আসলে অনেকগুলো পাওয়া যায়নি, এবং ব্যাটিংয়ে আবারও যে কলাপস করার বিষয়টা, ইস সৌদির বল খেলতে না পারাটা, মিসজাজমেন্ট করা, এবং সেই ক্ষেত্রে আমরা দেখলাম তামিম জুনিয়র তিনি যেভাবে আউট হলেন, তাওহিদ হৃদয় যেভাবে আউট হলেন, এবং সৌম্য সরকার ডিফেন্স করতে পারলেন না, একটা বল ডিফেন্স করতে পারলেন না, লিডিং এজ হয়ে গেল এবং তিনি আসলে আউট হয়ে গেলেন। ব্যাটিংটা কনসার্ন। আরেকজনের কথা এখনো বলিনি, তাকে নিয়ে আলাদা করেই বলতে চাই, সেটা হচ্ছে লিটন কুমার দাস। একেবারেই ফর্মহীনতায় ভুগছেন নিশ্চিতভাবে, যেটা বিশ্বকাপের মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়ে গেছেন, বাংলাদেশকে জেতাতে পারেননি। তামিম ইকবাল আউট হয়ে গেছেন, বাংলাদেশকে জেতাতে পারেননি। দুজনের স্কোর 44 আর 49।
মাহমুদুল্লাহ রিয়াদ চলে না, তামিম ইকবাল তিনি বাংলাদেশের একজন ডট বাবা, আসলে তাকে দিয়েও আর খুব একটা চলে না। প্রশ্নটা হচ্ছে চলে কাকে দিয়ে? ডিয়ার কোচ, এরপরেও কি রিয়াদ আসলেই চলে না? এরপরেও কি বিশ্বকাপ দল নিয়ে আপনার পরীক্ষা নিরীক্ষা, যেভাবে একজন ক্রিকেটারকে বাদ দেওয়ার জন্য 4 সিরিজে আপনি যাতা করেছেন, সেটা অব্যাহত রাখবেন? এখনো তো নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে আরো একটা ম্যাচ বাকি। ওই ম্যাচে কেউ ধরেন ফাটিয়ে ক্রিকেট খেললো, কিংবা যেই ক্রিকেটারকে বা যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তারা কোনো কারণে খেলতে পারলেন না, বাদ দিয়ে দেওয়াই তো যায়। ন্যাশনাল টিমটাকে আমরা যেন আসলে পাড়ার ক্রিকেট দল বানিয়ে ফেলেছি। যখন যাকে খুশি আমরা ঢুকিয়েছি, যখন যাকে খুশি সুযোগ দেওয়া হয়েছে, এবং তারা প্রমাণ করেছে প্রকৃতির বিচার বলে আসলে কিছু একটা আছে। ইন্টারেস্টিং পার্ট কি, এই রিয়াদের প্রতিদ্বন্দ্বী বানানোর জন্য আমরা দেখেছি শামীম পাটোয়ারিকে কখনো ইম্পোর্ট করা হয়েছে, কখনো মেহেদী হাসান মিরাজকে আসলে ওই জায়গাটায় খেলানোর চেষ্টা করানো হয়েছে, কখনো আফিফ হোসেন, কখনো ইয়াসির চৌধুরী রাব্বি, এবং কখনো সৌম্য সরকার কখনো হচ্ছে টপ অর্ডারের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার্স, এরকম একটা তকমা দেওয়া হয়েছে। দারুণ বল করতে পারেন, যদিও ম্যাচে তাকে বল করানো হয়নি, সেটা তার এক্সট্রা অ্যাবিলিটি। এর আগের ম্যাচে বল করে 2 ওভারে 13 রান দিয়েছেন, তারপর আসলে ক্যাপ্টেন তাকে আর আনেননি। এবং একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা, সৌম্য চাইলে লোয়ার মিডলেও ব্যাট করতে পারেন। রিয়াদকে আসলে যেখানটা আপনি খেলাতে চান সেখানটা সৌম্যও পারেন। সবার যোগ্যতা সবচেয়ে বেশি শামীম পাটোয়ারি, সুইট হিটার অফ দ্য বলস। আফিফ হোসেন, ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির চৌধুরী রাব্বি, শক্তি আছে অনেক। একজন ক্রিকেটারকে, তার এক্সপেরিয়েন্সকে, তার অবদানকে, গেল 2 বছরের পারফরমেন্সকে ছোট করার জন্য, শুধুমাত্র পছন্দ না সেই কারণে বাদ দেওয়ার জন্য যে প্রসেস মেনটেন করা হয়েছে গেল প্রায় 6 মাস ধরে, কতটুকু সমর্থনযোগ্য? একজন ক্রিকেটার এমন একটা অবস্থায় দেয়ালে পিঠ থেকে যাবার পর আসলে ন্যাশনাল টিমে ব্যাট করার সুযোগ পেলেন, যে এই ইনিংসটাতে তিনি যদি কোনো কারণে জ্বলে উঠতে না পারতেন, ব্যাট করতে না পারতেন, ভালো করতে না পারতেন, সৌম্য সরকারের মতো করে দ্রুত ফিরে যেতেন, তাহলে বাতিলের লিস্টে তিনি চলে যেতেন। এটা কি আসলে কোনো ধরনের জাস্টিফিকেশন হতে পারে? একজন ক্রিকেটারকে বলা হচ্ছে তাকে রেস্টেড, কিন্তু সেই ক্রিকেটারকে রিপ্লেস করা হচ্ছে সিরিজের পর সিরিজ তিনি এভেলেবেল থাকার পর। একজন ক্রিকেটার যখন শুরু করলেন একা একা তার প্রস্তুতি, তখন অনেকেই বলছেন যে রিয়াদ আসলে সেই অবস্থায় নেই, তার দাড়ি আগের থেকে বড় হয়েছে, কোমর আরো কুজো হয়েছে, রানিং বিটুইন দ্য উইকেটে রিয়াদ তো দীর্ঘ সময় খেলেন না, কতটুকু ভালো করতে পারেন সবার সন্দেহের পর সন্দেহ। তারপরও তাকে নেয়ার ব্যাপারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি রাখার ব্যাপারে, এশিয়া কাপে রিয়াদকে রাখা হবে সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন হেড কোচ, জেনেই বলছি সবার অনেক অনীহা। অথচ যিনি কোথাও কোনো ধরনের পারফরমেন্স করেননি, সেটা ডিপিএল এ হইতে পারে, এনসিএল এ হইতে পারে, বিপিএল এ হতে পারে, সবশেষ জাতীয় দল থেকে যখন বাদ পড়েছিলেন সেখানে হতে পারে, সৌম্য সরকারকে শুধুমাত্র আপনি পছন্দ করেন দেখে আপনি দলে ঢুকিয়ে দিলেন। সৌম্যের আমি এগেনস্টে না, কিন্তু এটা কি কোনো প্রসেস হতে পারে কি পারে না? আজকে যখন বাংলাদেশ দল একজন প্রপার ব্যাটার খুঁজছে, মিডল অর্ডারে যিনি ব্যাকআপ হতে পারেন, মূল ব্যাটার হতে পারেন, অথবা এমন একজন ক্রিকেটারকে খুঁজছে যিনি স্পিন বলটাও ভালো করতে পারেন, ঠিক তখন ওই পার্টিকুলার একজন ক্রিকেটারকে কিংবা একাধিক ক্রিকেটারকে বঞ্চিত করে আপনার পছন্দের দলকে, পছন্দের ক্রিকেটারকে যখন দলভুক্ত করেন একটা জাতীয় দলে, সেটা কি আসলে খুব বেশি মানানসই? পাড়ার ক্রিকেট এটা আমার মনে হলো যে আমার দলে আসলে 10 জন ক্রিকেটার 11 জন হচ্ছে না কোনো কারণে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদ সরাসরি বিশ্বকাপে যেতে যাচ্ছেন, এবং সেই সাথে এই সাইলেন্ট কিলার আজকে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছেন, যদিও মাত্র 1টি রানের কারণে তার 50টি মিস হয়েছে। আর এই 50র আক্ষেপটি শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ করেননি, বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীরা করে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে চূড়ান্ত হয়ে গিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।